সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি যেন তোমাদের সাথে লাইভ একটি ক্লাস নেই। আসলে একটি ক্লাস না, আমি চিন্তা করছি অনেকগুলো ক্লাস তোমাদের সাথে লাইভ ক্লাস নিলে যদি তোমাদের কাজ লাগে, তোমাদের যদি উপকার হয়, আমি এটা অনেকগুলো ক্লাস নিব তোমাদের সাথে। তো আজকের ইংরেজি লাইভ ক্লাস তোমাদের কাছে একটা আকর্ষণ অবশ্যই আছে। আমি শুরু করতে অলমোস্ট 15 মিনিটস দেরি করে ফেলছি, তো এই জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি কতক্ষণ ক্লাসটা ক্যারি করতে পারবো আমি ঠিক জানি না, তোমরা কতক্ষণ ক্লাসটা এনজয় করবে সেটাও বুঝতে পারছি না। তো এই ক্লাসে যেটি হবে সেটি হচ্ছে যে আমি কোনো টপিক সিলেক্ট করে নিই কোনটার উপরে ক্লাস নিব। তোমরা আজকে লাইভের মধ্যে থেকে যেই টপিকটি তোমরা চুজ করবে, আমি সেই টপিকটির উপরেই তোমাদের সাথে ক্লাস নিব। তোমরা প্রথমেই একটু আমাকে জানিয়ে দিবে যে সাউন্ড সিস্টেমটা ঠিক শোনা যাচ্ছে কিনা, আর সেটা যদি শোনা যায় তাহলে আমি তোমাদের আলোচনা শুরু করে দিব, এবং সেখান থেকে একটু সময় লাগবে ওদের আলোচনা শেষ করতে। যতক্ষণই লাগুক তোমরা যদি টপিক সিলেক্ট করতে পারো যে কার কোন টপিকের সমস্যা, যে কোনো একটি টপিক তোমাদের চুজ করতে হবে, নইলে আমি তোমাদেরকে চয়েস দিব যে কোন টপিকে তুমি ক্লাস করতে চাও। আর যদি তোমার চয়েস থাকে তুমি কমেন্টে লিখে দিতে পারো যে কোন টপিকে ক্লাসটি তুমি করতে চাও, আমি সেই টপিকের উপরেই তোমাদের সাথে পড়ানোর চেষ্টা করব। কতটুকু ভালো পারবো সেটা আমি জানি না, অনেক দিন মানে চর্চার মধ্যে নাই, হয়তো ভুলেই যাব। তারপরেও আশা করছি তোমাদের কাজে লাগতে পারে। তো তোমরা জানিয়ে দাও কোন টপিক ক্লাসে তোমরা করবে, ওকে? আর একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে আমাদের এই পেজটি নতুন, বিদ্যাবাড়ি পেজটা একদম নতুন। এই পেজ থেকেই ক্লাস শেষে এমআইপি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার মধ্যে এটা দেওয়া হবে। তো যারা এমআইপি ইউটিউব চ্যানেলে যুক্ত আছো তোমরাও যুক্ত থাকো, তোমরা এই ক্লাসটি পেয়ে যাবে, ক্লাস শেষে ইউটিউবে পেয়ে যাবে। আচ্ছা, আমি এটিকে একটু বড় করে দেখি আগে যে তোমাদের কমেন্ট দেখা যায় কিনা। হ্যাঁ, আমি তোমাদের এখন কমেন্ট দেখতে পাচ্ছি ল্যাপটপের মধ্যে। আমি দেখি কমেন্টগুলো থেকে তোমাদের সাথে যোগাযোগ করতে। কম শোনা যায়, কে যদি বলছে কম শোনা যায়? প্রিপজিশন, রাফসান বলছে প্রিপজিশন, সেলিম হোসেন বলছে যে ক্লজ। আচ্ছা, আমি এটিকে টেনে এদিকে নিয়ে আসি যাতে করে আমি এটা ভালো পড়তে পারি ল্যাপটপটা থেকে। ঠিক আছে, ওকে। এইবার আমি ভালো দেখতে পাচ্ছি যে ওকে, ঠিক আছে। আমি এখন দেখি ট্রান্সলেশন চেয়েছে একজনে, একই জনে একটা চয়েস। তারপরে আরিয়ান মুরাদ আসলাম, মাহফুজুর রহমান বলছে ক্লজের উপর ক্লাস নিতে বলছে, হাসানুজ্জামান বলছে যে হ্যাঁ, থ্যাংক ইউ হাসানুজ্জামান। আর তারপরে আমি দেখি যে তোমাদের কোন টপিকটা তোমাদের বেশি প্রয়োজন, কোন টপিকটা ইংলিশে কোন টপিকটা তোমরা জানতে চাও, বা কোন টপিকের উপর ক্লাস তুমি করতে চাও, সেটার উপর চেষ্টা করবো ক্লাস নিতে। যেটি বেশি ভোট পড়বে সেটার উপর ক্লাস হবে। রুহুল আমিন বলছে ফ্রেজ অ্যান্ড ক্লজেস, আর বেশিরভাগই দেখতেছি ফ্রেজ ক্লজ এগুলোর মধ্যে থেকেই। জেরান পার্টিসিপল নিয়ে আমি এটা তোমাদের ইউটিউব চ্যানেলে, আমার যে এমআইপি ইউটিউব চ্যানেল আছে সেখানে খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছি, মাত্র 5 মিনিটে একটা ভিডিও। অর্থাৎ 5 মিনিটে তুমি এই জেরান পার্টিসিপল না, আর তোমার সমস্যা কখনোই হওয়ার কথা না যদি ভিডিওটা ভালো করে দেখো। তা আমরা যে ওটা তোমরা দেখে নিও, জেরান পার্টিসিপল আজকে না বলি, যেহেতু ওটা আমার ভিডিও করা আছে তোমাদের কাছে। আর কোনটা দেখি, ফ্রেজ অ্যান্ড ক্লজ ইসলাম শাহিয়া বলছে রুবেল ভালো আছি। ট্রান্সলেশনিয়া বলছে যে ট্রান্সলেশন, স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ট্রান্সলেশনও অনেক পড়ছে কিন্তু, হ্যাঁ ট্রান্সলেশন যাচ্ছে। তারপরে ফ্রেজ অ্যান্ড ক্লজ আছে তোমাদের, প্রিপোজিশন আছে, আর দেখি কি আছে, পার্ট অফ স্পিচ একজনে বললো, মামুনুর রহমান বলছে পার্ট অফ স্পিচ। আচ্ছা, তারপরে আরেকটু দেখি ট্রান্সলেশন, আসাদুর রহমান বলছে ট্রান্সলেশন। এটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে করে আমাদের সব বন্ধুরা যেন যুক্ত হতে পারে। কারণ ওই যে যেটা বললাম আর কি, যে বিদ্যাবাড়ি পেজটিকে একটু আমি চাচ্ছি যে পেজটি প্রমোট হোক, নতুন একটি পেজ করা। এখন 20,000-এর উপরে হয়ে গেছে, আমি চাচ্ছি যে আরও বেশি হোক। আমাদের পরিক্রমা পেজটি তোমরা জানো যে 2,24,25,000 হয়ে গেছে, 2,25,000। কিন্তু ওইটার পাশাপাশি আরেকটি পেজ চলছে, এটা বিদ্যাবাড়ি নামে, নতুন পেজ। তো তোমরা এটা শেয়ার করে দিবে। আর পাশাপাশি এমআইপি যে ইউটিউব চ্যানেল আছে এখানে যুক্ত থাকবে, বিকজ ওখানে প্রচুর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ইভা বলছে লিটারেচার থেকে, লিটারেচারেরও পাওয়া গেল একজন, লিটারেচার থেকে ইভা। আর তানভীর আহমেদ বলছে ক্লজ থেকে।
জেরান পার্টিসিপল কাজে আমি বললাম জেরান পার্টিসিপল নিয়ে। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ, আমি এক কাজ করি, তোমাদেরকে চয়েস দিই আর একটু কথা বলে দেই। সেটা হচ্ছে এরকম যে তোমাদের বিসিএস এর বিশেষ পরীক্ষার একটা পিএইচসি এর সিলেবাস দেয়া আছে, তোমরা জানো পিএইচসি এর সিলেবাসের মধ্যে থেকে কি কি টপিক আছে এটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, এবং সেই টপিকগুলো থেকে কোনটা থেকে পরীক্ষায় থাকে কোনটাতে থাকে না এটাও তোমাকে খেয়াল করতে হবে। টপিকগুলো থেকে আমি একটু বলি যে কি কি টপিক তোমাদের পিএইচসি সিলেবাসে আছে দেয়া আছে, সেটা যদি দেখো একবার, তাহলে আমরা ক্লাস নিতে বা তোমাদের চয়েস করতে সুবিধা হবে যে কোনটা বেশি। নাম্বার 1 সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এইখানে দেখো পার্টস অফ স্পিচ বলতে এটা তো 8 প্রকার, তোমরা জানো বাক্যের যতগুলো শব্দ থাকে প্রত্যেকটি একটি এটা তোমরা সংখ্যাটা সব জানো, কত প্রকার 8 প্রকার তাও জানো। এইখান থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রিপজিশন, সবচেয়ে বেশি পরীক্ষা আসে প্রিপজিশন এটা। তারপরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব, ওকে। দেন 3 নাম্বার হচ্ছে নাউন, প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন, এখান থেকে প্রশ্ন রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন পরীক্ষায় থাকে। দেন 4 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, হ্যাঁ। এই যে 4টা জায়গা বললাম, এই জায়গাগুলো থেকে বেশি পরীক্ষা আসে, পার্সেন্টেজ থেকে সবচেয়ে বেশি এখানে, তারপরে এখানে এগুলো থেকে থাকে। দেন পার্ট বি, অর্থাৎ পিএইচসি সিলেবাসের পার্ট এ পার্ট বি এভাবে দেয়া আছে কিন্তু, হ্যাঁ। আমি 1 2 লিখলাম। সো দেখো পার্ট বি মানে 2 মানে পার্ট বি হবে। এখানে আছে phrases and idioms, phrase and idioms পার্ট বি। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা থাকে, ফ্রেজ থেকে দুটো প্রশ্ন থাকে, idioms থেকে idioms থেকে দুটো প্রশ্ন থাকে, আর ফ্রেজ থেকে একটা প্রশ্ন থাকে। এই 3টা প্রশ্ন থাকে বিশেষ পরীক্ষায় এখান থেকে। এখানে অনেক কথা বলা আছে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজেস, কাইন্ডস অফ ফ্রেজেস, এগুলো বলা আছে। এগুলো সব পিএইচসি সিলেবাস কিন্তু, হ্যাঁ। 3 নাম্বার তোমার এখানে দেয়া আছে বেশি ইম্পর্টেন্ট আর কি আছে, ক্লজের কথা বলা আছে 3 নাম্বার। পার্ট সি তে বলা আছে ক্লজ, হ্যাঁ। ক্লজের মধ্যে দেয়া আছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, এগুলো দেয়া আছে, হ্যাঁ। তারপর নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো দেয়া আছে। আর 4 এ দেয়া আছে তোমাদের 4 এর মধ্যে অনেক কিছু, সেখানে কারেকশন আকারে আছে। কারেকশনে গিয়ে তুমি বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক পাবে কারেকশনের মধ্যে থেকে। সেখানে তোমার একটা হচ্ছে টেন্স, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ। এগুলো সবই আমি তোমাকে বলে দেই যে কোনখান থেকে প্রশ্ন থাকে। এক কাজ করি, এই পিএইচসি সিলেবাস এর বলতে গেলে তোমার এখানেই ক্লাস শেষ হয়ে যাবে। সিলেবাস নিয়ে আমি আলাদা করে তোমাদের সাথে এগুলো আলোচনা করবো আস্তে আস্তে। দেখি আজকে এটা একটা ট্রায়াল ক্লাস হচ্ছে, দেখি এটা লাইভে ক্লাস নিলে কেমন হয় তোমাদের সাথে, এটা একটা জাজ করতে পারছি। যাক আমি লিখে যদি ফেলছি টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আছে। তারপরে তোমার এখানে ডিগ্রি আছে, ডিগ্রি, ডিটারমাইনার তোমার উপরে দেয়া আছে, ডিটারমাইনার নিচে লিখলাম, ডিটারমাইনার এখানেও আছে, ঠিক আছে। তারপরে 5 নাম্বার হচ্ছে তোমার যে ভয়েড চেঞ্জ, সেন্টেন্স, 5 সেন্টেন্স ক্লাস, সেন্টেন্স। সিলেবাসটা এই মুহূর্তে আমার হাতে নেই, হাতে থাকলে ভালো হতো। সেন্টেন্সের কথা বলা আছে, সেন্টেন্সে এখানে দেয়া আছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা দেয়া আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হ্যাঁ। তারপরে দেয়া আছে ভয়েড চেঞ্জ দেয়া আছে, হ্যাঁ। এগুলো দেয়া আছে। তারপরে তোমার দেয়া আছে আরেকটা আছে তোমার হচ্ছে names of parts of paragraph essays, হ্যাঁ। এগুলো মানে একটা প্যারাগ্রাফের অংশগুলোর নাম কি কি থাকে, কতগুলো অংশ থাকে, এটা একটা দেয়া আছে। পিএইচসি সিলেবাস থেকে বলছি এগুলো। এটা গেল তোমার হচ্ছে গ্রামার অংশ থেকে। গ্রামার অংশের মধ্যে থেকে এটা হচ্ছে এক দুটো অংশ তোমরা জানো, একটা হচ্ছে গ্রামার অংশ আর একটা হচ্ছে লিটারেচার। তো গ্রামার অংশ থেকে ধরো এই টপিকগুলোর কথা বলা আছে, যে একটা মিস হতে পারে, যেহেতু আমার কাছে এই সিলেবাসটা এই মুহূর্তে হাতে নেই। তো সেক্ষেত্রে দেখো এখানে যে লিটারেচার যে পার্টটা থাকে, সাহিত্যে যে পার্টটা থাকে, আমি ধরলাম এখানে একটা লিটারেচার লিখে রাখি, জায়গা নেই যেহেতু মোটে, লিটারেচার। তাহলে গ্রামার থেকে তোমার মার্কস কত? 20। আর লিটারেচার থেকে মার্কস কত? লিটারেচার থেকে মার্কস হচ্ছে 15 ইংলিশে। তাহলে লিটারেচার থেকে যা থাকে তুমি জানো, লিটারেচারের মধ্যে থেকে যা থাকে
আর একটা পার্ট হচ্ছে লিটারেচার থেকে, এখান থেকে কি থাকে যে এজ ভিত্তিক থাকে, আমি তোমার ডিটেইল বলতে পারবো, সমস্যা নেই। এখানে আরেকটা পার্ট হচ্ছে তোমার ভোকাবুলারি পার্ট, হ্যাঁ, ভোকাবুলারি পার্ট। এখানে তোমার ওয়ার্ড মিনিং বলা আছে, ওয়ার্ড মিনিং, হ্যাঁ, শব্দের মানে জানতে হবে, ওয়ার্ড মিনিং। তারপরে সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, হ্যাঁ, এরকম বেশ কিছু টপিক আছে যেগুলো তুমি মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। সো এই যে গ্রামারগুলো আছে এখান থেকে তুমি কোনটা চয়েস করো, আমি দেখি যে কোনটা তোমার ভালো লাগে, এখান থেকে কোনটা ক্লাস করতে চাও। আমাদের সিরাজ আল ইসলাম বলছে স্যার আজকে প্রথম জয়েন করলাম। সাজিয়া আফরিন রাজশাহী থেকে, আচ্ছা ঠিক আছে। আর কি বলছে প্রিয়া বিশ্বাস, কি বলছে ও যে একটা কোশ্চেন ছিল, কি কোশ্চেন বলছে, আমি প্রাইমারি ডায়মন্ড আমাদের ইয়েতে এমআইপি জব স্ট্রিটে ডায়মন্ড ব্যাচে ভর্তি হয়েছি, 43 বিসিএস এও প্রিপারেশন নিতে চাচ্ছি। গুড, 43 বিসিএস এ তুমি প্রিপারেশন নাও, পাশাপাশি তোমার হচ্ছে যে এখানেও প্রস্তুতি নাও, সমস্যা নাই, পড়তে হবে। এই কোভিডের সময় বাড়িতে যে সময়টা কাটাচ্ছ এই সময়টা পড়ে কাটাও, ভালোভাবে সময় কাটাও, সেটাই ভালো হবে। ওকে, রফিকুল ইসলাম, থ্যাংক ইউ রফিকুল। স্পৃহা আলাইকুম ইসলাম। সিরাজ আল ইসলাম আলাইকুম ইসলাম। আমি আজকে ওকে চট্টগ্রাম থেকে বলছে। সাথী আক্তার পার্সোনাল স্পিচ, ইএম আরিয়ান মুরাদ লিটারেচার, স্মিতা করবি ভার অথবা লিটারেচার। চয়েস করে এখান থেকে কোনটা করবে, যে কোনো একটা টপিক। হ্যাঁ, আমি সোনিয়া মাতুব্বর বলছে ক্লজ। আচ্ছা, আর কেউ ক্লজ। নাহার আক্তার বলছে ক্লজ, কি ক্লজের ক্লাস, সবাই ক্লজ চাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, গ্রামার নিয়ে ডিসকাশন করেন ফ্রম ঢাকা। হ্যাঁ, গ্রামার টোটাল যে কোনো একটা টপিক ধরবো, সেটা দেখতে কোনটাকে চয়েস করে, যেটা খুশি। পার্সোনাল স্পিচ ক্লজ, শাহরি আলম বলছে ক্লজ। ওকে, বেশিরভাগই রায় হচ্ছে ক্লজের দিকে, বেশিরভাগই বলছে যে ক্লজ নিয়ে যেন বলি। ওকে, ঠিক আছে। তো তোমাদের আজকে তাহলে ক্লজটাই পড়িয়ে দিই, যেহেতু ক্লজটাই বেশি তোমাদের ডিমান্ড, যে অনেকেই বলছে ক্লজ দিয়ে যেন বলি, এটা বলতে চাচ্ছ। দেখো এখনো চয়েস সময় আছে, যদি ক্লজ বাদে অন্য কিছু করতে চাও সেটাও সময় আছে, সেটা করতে পারো। আশা করছি তোমাদের কাজে লাগবে। হাসানুজ্জামান সেন্তু আমাদের কুষ্টিয়া থেকে আছে। হ্যাঁ, সেন্তু কোনটা ক্লাস করতে চায়? আনিক আহমেদ বলছে নাউন প্রোনাউন। আনিয়া আফরোজ বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। গুড, তোমাদের চয়েস সবগুলো টাচ করে ফেললো। রুবেল বলছে 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা আছে ক্লজের মধ্যে আছে, ক্লজ, বেশিরভাগই ক্লজ চাচ্ছ। জি ইসলাম বলছে ক্লজ। ওকে, ক্লজ ফাইনাল, যাও। ফার্স্ট ক্লাসটা তোমাদের ক্লজের উপরই হবে, যেহেতু তোমরা বেশিরভাগ, মানে আমি বলবো যে প্রায় 70% তোমরা ভোট দিয়েছো ক্লজের উপরে। আমি ক্লজটা নিচ্ছি, আশা করছি ক্লজ তোমাদের আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যতটুকু পারা যায় বলে দিচ্ছি। আমি তাহলে মুছে দিলাম এটা। হ্যাঁ, তোমরা ইচ্ছা করে সাহিত্য জানতে পারতে, লিটারেচারের উপরে ইংলিশে ক্লাস যেতে পারতে, তারপরে প্রিপোজিশন জানতে পারতে, তারপরে আরও যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ছিল, ফ্রেজ ছিল, কারেকশন ছিল, টেন্স ছিল। টেন্স খুবই ইম্পর্টেন্ট ক্লাস। টেন্স থেকে এমন কোনো বিশেষ পরীক্ষা নাই যে পরীক্ষায় কোশ্চেন থাকে না। 26তম বিশেষ পরীক্ষায় টেন্স থেকে 6টা প্রশ্ন ছিল, শুধু টেন্স থেকে। সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে প্রতি বিশেষ পরীক্ষা প্রশ্ন থাকে। ওকে, আর এটা তো বললাম যে ফ্রেজ টেন্স থাকে। ক্লজ থেকে একটা প্রশ্ন থাকতে পারে, আগে থাকতো না পরীক্ষায়, ইদানিং যে সময়টা পরীক্ষা হচ্ছে এখন একটা করে পরীক্ষায় ক্লজ থেকে কোশ্চেন থাকে। বাট ক্লজ ভেরি ডিফিকাল্ট টপিক, একটু ডিফিকাল্ট টপিকটা। এটা আমি দেখি কি করা যায় ক্লজ থেকে। ঠিক আছে, ক্লজ ফাইনাল করলাম। রেডি? তাহলে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, যে বলো যে ক্লজের ক্লাস হচ্ছে। হ্যাঁ, যে স্যার আজকে ক্লজের ক্লাস নিচ্ছে এখান থেকে। বাট এটা ক্লাসটা মনে রাখতে হবে যে লাইভ ক্লাস এবং সংক্ষিপ্ত সময় নিতে হবে। আমি এমনিতেই ফিজিক্যালি একটু উইক,
অসুস্থতার মধ্যে আছি, তার মধ্যে থেকেও ক্লাসটা নেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে যে এটা খুব আগে থেকেই বলা ছিল যে একটা ক্লাস নিব, তোমরা অনেকেই চাপ দিচ্ছিলে বলতেছিলে ক্লাস নেওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিব আর কি। হ্যাঁ, আমাদের টপিকের নাম তাহলে কি চুজ করলে তোমরা সবাই? ক্লজ। ক্লজ, ওকে, দেখি। ওকে, ক্লজ কি বলো? ক্লজ থেকে তোমাদের আইডিয়া কি? ওকে, ক্লজ থেকে আইডিয়াটা কিরকম? যেমন আমি যদি বলি যে ক্লজের কি থাকে, ক্লজ মানে কি, এক কথা বলতে কি জানায়, কি দাঁড়ায় ক্লজের বিষয়টা একটু বলো দেখি। ক্লজটা কি, কার কিরকম ধারণা আছে? একটু বোধহয় বাফারিং হচ্ছে, একটু কষ্ট করে ক্লাসটা করো, একটু কষ্ট হচ্ছে আমি জানি। বোর্ড ক্লিয়ার না, কি বলছে নাহিদ বাবু বলছে বোর্ড ক্লিয়ার না। হ্যাঁ, বোর্ডটা সম্ভবত একটু কাছে নিতে হবে, কাছে নিলে ভালো হবে। আমি একটু কাছে নেওয়ার চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। এটা দেখা যাক কতটুকু হইল। ওমর ফারুক, ওকে, থ্যাংক ইউ। একটু কাছে নেওয়া হয়েছে, হ্যাঁ, এখন বোধহয় ভালো হবে বোধহয়। আচ্ছা দেখো, সেটা হচ্ছে ক্লজ কি, তোমাদের ধারণা দরকার। তোমরা জানো ক্লজ, আমার মনে হয় তোমরা সবাই জানো, আমাকে দিয়ে এমনি ক্লাসে নেওয়াচ্ছ, তোমরা এই ক্লজ আমার থেকে ভালো জানো। কিন্তু তোমরা তারপরেও, হ্যাঁ, শাহরিয়ার আলম ফার্স্ট আনসার করেছে, থ্যাংক ইউ শাহরিয়ার, বলছে বাক্যের একটি অংশ, ভেরি গুড। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে ক্লাস নেওয়ার ক্ষেত্রে বা ক্লাস করার ক্ষেত্রে দুটোই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেমন টিচারের একটা ভূমিকা থাকে, তেমনি স্টুডেন্টের একটা ভূমিকা থাকে। তোমরা যারা ক্লাস করবে, তোমাদের একটা বড় ভূমিকা হচ্ছে যে ক্লাসের মধ্যে যদি ঘুমিয়ে যাও, ধরো তোমরা এখানে আসো, এটা দিয়ে ক্লাসটা দিয়ে তুমি ঘুমিয়ে গেলে, তাহলে তো এই সময়টা তোমার নষ্ট হয়ে গেল। সো আমার সাথে পার্টিসিপেট করো, আমার সাথে অংশ নাও এবং ক্লাসটা এনজয় করো। এইটুকু সময়, বেশিক্ষণ থাকবো না, 30-40 মিনিট থাকবো, সময়টা তোমার কাছে যেন ফ্রুটফুল হয়, ভালো হয়, এবার সময়টা কাটাও, আমার সাথে গল্প আড্ডায় কাটাও। আমি কিছু জিজ্ঞেস করবো, তুমি সেটা উত্তর দিবে, আমি কথা বলবো, সেভাবে কাজটা হবে। হ্যাঁ, ওকে, তাহলে ক্লজ কি আমাদের কে উত্তর দিল? বলছে যে বাক্যের একটা অংশ, গুড। তার মানে এটাকে আমরা যদি জানি যে এটা হচ্ছে বাক্যাংশ, বাক্যাংশ। হ্যাঁ, বাক্যাংশ, ক্লজ হচ্ছে বাক্য। আসলে এটা হচ্ছে কি যে কমন একটা টপিক, এটা তো তোমার বোধহয় অনেকবারই আলোচনা হয়েছে তোমাদের সাথে। হ্যাঁ, তোমরা অন্য একটা ভালো একটা টপিক চুজ করতে পারতে যেটা তোমাদের কাজে লাগতো। যাই হোক, তোমরা চুজ যেহেতু করছো এটাই নিব, বাক্যাংশ। তাহলে একটা জিনিস মনে রাখো যে ফ্রেজ শব্দটা যে আছে, ফ্রেজ, ফ্রেজ, ফ্রেজ কি? ফ্রেজ এটাকে কি বলা হয়, যে বইয়ে কি থাকে, যে ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজন্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব and works as a single part of a speech. একটা একক পার্সনের মতো কাজ করে, বাক্যের একটা অংশ থাকে এবং সেটা কাজ করে কার মতো, একটা গুচ্ছ হয় কিন্তু কাজ করে কার মতো, একটা পার্সনের মতো কাজ করে, সেটা হচ্ছে ফ্রেজ। তার মানে গুচ্ছ মানে কি, যে এটাকে আমরা বলতে পারি বাক্যাংশ। ওকে, দুটাকে আমরা বাক্যাংশ বলতে পারি। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যখন তুমি ক্লাস করবে বা যখন তুমি পড়বে, কখনোই তুমি ভাববে না যে আমি পড়তেছি বা আমি ক্লাস করতেছি বা আমি ইংলিশ ক্লাস করতেছি, মুকুল স্যারের সাথে ক্লাস করতেছি, হ্যান ত্যান, এগুলো মাথাতে একদম ফেলে দাও। জাস্ট এটা ভাববে যে আমি তোমার একজন সিনিয়র ভাই, বড় ভাই, আমি সামান্য একটু তোমার থেকে বেশি বুঝি, ওইটুকু দিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি। এইভাবে তুমি একটা চিন্তা করো, তাহলে হবে কি যে তোমার মনের মধ্যে যে ভয়টা আছে, ভয়টা থাকবে না, ভয় করাই যাবে না। জাস্ট ভাবো যে এটা আমার সাথে গল্প করতেছে কিছুক্ষণ, আড্ডা দিচ্ছি আমরা কিছুক্ষণ, এই ক্লাসে তোমার একেবারে অনেক লাভ হবে এরকম আশা করার কোনো কারণ নেই, এরকম ভাববেই না, জাস্ট ক্লাসটা আমার সাথে সময় কাটাও। দেখো, এই ক্লজ হচ্ছে বাক্যাংশ, ফ্রেজ হচ্ছে বাক্যাংশ। এখন তুমি দুটা বাক্য দেখো, আমি বললাম, এরকম বললাম যে আই নো what the girl wants to know. I know
what the girl wants to know. ওকে, দেখো যে এইখানে একটা বাক্যাংশ আছে। ওকে, আবার এখানে দেখো যে আমি বললাম যে নাটা লিখলাম I know one of the girls of the school, এই একটি বাক্যাংশ। ওকে বন্ধুরা, খেয়াল করো, তোমার ইংরেজি একেবারে, আমি আবারও বলি যে ইংরেজির এই যা বলতেছি তোমার মাথার এই মাথায় ঢুকে ওই দিকে বেরিয়ে যাচ্ছে, আমি জানি তুমি কিছুই বুঝতে পারতেছো না, কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট ফলো করে যাও, বোর্ড ফলো করে যাও। তুমি বোঝার দরকার নেই, তুমি কখন বুঝবে তুমি নিজেই বুঝবে না, তোমার বুঝ হলেই হইলো। হ্যাঁ, জাস্ট বোর্ডে তাকিয়ে থাকো আর আমার সাথে একটু গল্প করো, চিন্তাই করার দরকার নেই যে আমার বুঝতে হবে, পারতে হবে, এই ধরনের চিন্তা করারই দরকার নেই। ওকে, I know what the girl wants to know. I know one of the girls of the school. দেখো দুটোই বাক্যের অংশ। আমি কি বলছি যে ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, ফ্রেজ হচ্ছে বাক্যাংশ। তাহলে দেখো এইটাও বাক্যের একটা অংশ মানে বাক্যাংশ, এইটাও বাক্যের একটা অংশ মানে বাক্যাংশ। তাহলে দুটোই বাক্যের বাক্যাংশ মানে বাক্যের অংশ, যেটাকে আমরা বলি বাক্যাংশ। পার্থক্যটা কি আছে বন্ধুরা, খেয়াল করো যে এইখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, এইখানে ভার্ব একটা আছে ওয়ান্টস, তাহলে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে। দেখো এখানে খেয়াল করে দেখো যে ওয়ান অফ দ্য গার্লস অফ দ্য স্কুল, এখানে দেখো যে সাবজেক্ট ভার্ব এইটুকুর মধ্যে নাই, দেখো আছে কিনা, আছে, সাবজেক্ট ভার্ব আছে নাই, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব নাই। আর এইখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, খেয়াল করছো? তাহলে দেখো এই অংশের মধ্যে সাবজেক্ট আছে ভার্ব আছে, এই অংশের সাবজেক্ট ভার্ব নাই। বন্ধুরা ব্যাপারটা একদম ক্লিয়ার। তুমি এই যে বইয়ের যে সংজ্ঞাটা থাকবে যে phrase is a group of words that doesn't have a subject and finite verb and works as a single part of a speech, এরকম বড় বড় সংজ্ঞা মুখস্থ করে কোনো লাভ হবে না। বিশেষ বা এমসিকিউ পরীক্ষা বা জব পরীক্ষায় তোমার এই সংজ্ঞা পরীক্ষা আসে না। আসলে চারটা অপশন থাকবে, চারটা অপশন থেকে তোমার গোল্লা ভরাট করতে হবে, ওই চারটা অপশন থেকে গোল্লা ভরাট করতে পারলেই হলো। সো তুমি একেবারে ইংরেজি জাহাজ হবে এরকম চিন্তা বাদ দিতে হবে। এমনভাবে ইংলিশ শিখবে যে তুমি আনসার করতে পারো। তুমি গ্রামার অত ভালো জানো না, বাট তুমি আনসার করতে পারো। আনসার করতে পারাটাই হচ্ছে ব্যাপার। ইংলিশে অনেক জাহাজ, বাট ভুল করলেই সমস্যা। বাট তুমি অত ভালো পারো না, কিন্তু ভুল করো না, যা আনসার করো সেটা কারেক্ট করো, সেইটা মাথায় রাখো। দেখো তাহলে এই বাক্যের অংশের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব আছে, এই বাক্যের অংশে দেখো কোথাও সাবজেক্ট ভার্ব এই অংশটুকুর মধ্যে কথা বলছি, যতটুকু আন্ডারলাইন করা থাকবে পরীক্ষা কিন্তু আন্ডারলাইন করে দিবে, বা ইনভার্টেড কমাতে থাকবে, বা বোল্ড করা থাকবে। এখন কাজটা সহজ, তার মানে ফ্রেজ এবং ক্লজ দুটোই হচ্ছে বাক্যাংশ। সোজা কথা হচ্ছে যে বাক্যাংশের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকে সেটি হচ্ছে ক্লজ, আর যেটার মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না সেটি হচ্ছে ফ্রেজ। তোমার এই বুকিশ যে ডেফিনিশন এটা দরকার নাই, নিজের মতো সংজ্ঞা তুমি তৈরি করবে, পড়বে এমন করে যে বইয়ের সেই যে জড়ি সংজ্ঞা, এগুলো কোনো সংজ্ঞা দরকার, সব বানিয়ে সংজ্ঞা তুমি তৈরি করবে। হ্যাঁ, তোমার মতো করে পড়বে, ঠিক আছে? তাহলে দেখো যে ক্লজ কি, এটা যদি তোমাকে জিজ্ঞেস করে যে ক্লজ কি, এটা সংজ্ঞা দেয়, তখন তোমার কি হবে, যে এই সংজ্ঞাটা বলতে গেলে তুমি চিন্তা করো বইয়ে কি পড়ছিলাম, এগুলো বাদ। ক্লজ কি, আমার এই কথাগুলো খেয়াল করবে, জাস্ট কেউ জিজ্ঞেস করলে বলবে যে মানে চিন্তা করবে যে স্যারের ফেসটা খেয়াল করি। ক্লজ কি, ক্লজ হচ্ছে দেখো যে বাক্যের একটি অংশ, যেইখানে কি থাকবে, অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। তাহলে বাক্যের একটি অংশ যেখানে অবশ্যই কি থাকবে, সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, তার নাম হচ্ছে ক্লজ। তাহলে কেউ যদি বলে ফ্রেজ কি, উত্তরটা কি হবে? উত্তরটা হবে ফ্রেজও একটা বাক্যের অংশ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। এখন এর মধ্যে অনেক কথা আছে, অনেক জটিলতা নিয়ে গেলে অনেক জটিল জায়গা নিয়ে যাওয়া যাবে সংজ্ঞার দিক দিয়ে, কোনো দরকার নেই। তোমার মার্কস দরকার, তোমার শুধু ইংলিশ পড়া না, বিসিএস এ পড়ার জন্য তোমার বিজ্ঞান পড়া আছে, তোমার বাংলার কথা চিন্তা করে দেখো, বাংলা কত পড়া, সাধারণের কত পড়া, ম্যাথে কত পড়া, এত পড়ার মধ্যে তুমি যদি গ্রামারের যে ডিফিকাল্ট জায়গাগুলো চিন্তা করে থাকো, এগুলো যদি চিপতে থাকো, লেবুর মধ্যে চিপতে থাকো, তাহলে বিপদে পড়ে যাবে, পড়া কম। ওকে, তাহলে এই দুটো সংজ্ঞা আমরা তোমার কাছে ক্লিয়ার। আমরা যে ফ্রেজ কি, ক্লজ কি, এটা তুমি কোনোদিন ভুলবে না। আমি দিচ্ছি কাজটা কি, তাহলে এই সংজ্ঞা দিলাম যে ফ্রেজ ক্লজ, এটা কাজটা কি, পরীক্ষা কিভাবে আছে, পরীক্ষা এভাবেই থাকে। এই যে দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে, বলবে যে আন্ডারলাইন কিন্তু অংশটুকু কোন প্রকারের ক্লজ,
অপশন থাকবে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, তারপরে কি বলে অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্ব ক্লোজ, এরকম থাকবে যে অন অফ দ্য গার্লস অফ দ্য স্কুল, এটা কোন প্রকার ফ্রেজ। অপশন থাকবে জেরান্ড ফ্রেজ, পার্টিসিপাল ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এমন 4টা করে অপশন থাকবে। এই জন্য প্রশ্ন। তো প্রথম কাজটা কি হলো, প্রথমে চিনলা যে এটা হচ্ছে ক্লজ, এটা হচ্ছে ফ্রেজ। ক্লজ কি, যেখানে বাকিটা অংশ যেখানে সাবজেক্ট থাকে ভার্ব থাকে, আর ফ্রেজ কি, বাকিটা অংশ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। তাহলে আমরা আলোচনা করব কি নিয়ে, আমরা আলোচনা করব ক্লজ নিয়ে। ক্লজ নিয়ে আলোচনা। আমি চাচ্ছিলাম অন্য টপিক চুজ করো, বাইরে চুজ করছি। ওকে, এবার আমি ক্লজ নিয়ে আলোচনা। তোমাদের বোর্ড সমস্যা হচ্ছে আমি বুঝছি, তোমরা বলতেছো যে বোর্ড ক্লিয়ার না, বাট হোয়াট ক্যান আই ডু। বোর্ড তো হ্যাঁ ঝাপসাই আসে, দেখছি যে বাফারিং হয়। আরেকটু আগে দিয়ে দেখি বোর্ড, দেখি বোর্ড ক্যামেরাটা আগে দিই, দেখি কি হয়। এবার দেখা যাক কি হয়। হ্যাঁ, এইবার কি, এবার তো একটু কেটে গেল। দাঁড়াও আমি ক্যামেরা ঠিক করে নিই। ঠিক আছে, মনে হচ্ছে যে ঠিক আছে এবার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এভাবে একটা ক্লাস করি আজকে, আর ঠিক করবি লাইভে। তো তোমাদের দর্শক সংখ্যা কমে গেলে কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা এবার দেখি যে ক্লজের এবার ব্যাপারটা চিনলাম। এবার আসি আমরা ক্লজ থেকে কি কি সমস্যা আমরা পড়ি। ক্লজ থেকে সমস্যা পড়ি আমরা, যে এটাকে চিনতে গেলে আমাদের সমস্যা হয় যে এটাকে আমরা কি করি, যে প্রিন্সিপাল ক্লজ কি, এটা বলা আছে কিন্তু পিএইচডি সিলেবাসে বলা আছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ এগুলো বলা আছে। এটা যদি আসি যে এটা ক্লজের সংখ্যাটা আদা পারলাম, তো ক্লজ কত প্রকার। প্রথমত ক্লজ 2 প্রকার। হ্যাঁ, এই 2 প্রকারের একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, ভেরি সিম্পল। এবার আসো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা একটা জিনিস দেখি আমরা। আমি যদি বলি, তোমাকে বলি যে এরকম বললাম যে I know the man. Okay, I know the man. আমি লোকটিকে চিনি। তো আমি লোকটিকে চিনি, I know the man, আমি লোকটিকে চিনি। লোকটি লম্বা, শর্ট, ব্ল্যাক, হোয়াইট, আর বাকি অংশ আমি যদি না বলি এই বাক্যটা কিন্তু অর্থটা সম্পূর্ণ হবে। I know the man, এইটুকু বলে ফুল স্টপ দিলে এটা বাক্যটা ক্লিয়ার অর্থ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে কিনা, এটা ফুল একটা সেন্টেন্স। এখন আমি বড় করে বললাম I know the man who is a teacher, who is a doctor। দেখো I know the man who is a doctor বা who is a teacher, টিচার, এটা দেখো যে এই বাক্যটার মধ্যে কি আছে, যে এটা পুরো একটা বাক্য, সেই বাক্যের মধ্যে কি আছে আমরা কি জানি, ক্লজের সংজ্ঞাটা কি জানি, একটু আগে দেখলাম। ক্লজ হচ্ছে বাক্যটা অংশ যেখানে একটা কি থাকবে, সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, অবশ্যই থাকবে। দেখো এটা পুরো বাক্য। এখন এই বাক্যে ভার্ব কয়টা আছে, দেখো এই বাক্যে ভার্ব কয়টা আছে, এই যে নো একটা ভার্ব আছে, ইজ একটা ভার্ব আছে। তাহলে দুটো ভিন্ন ধরনের দুটো ভার্ব আছে, একটা নো ভার্ব, একটা ইজ ভার্ব। তার মানে দুটো ভিন্ন ধরনের সাবজেক্টও আছে। তো নো এর সাবজেক্ট কি আই, আর ইজ এর সাবজেক্ট কি হু। ক্লিয়ার? আই নো দ্য ম্যান হু ইজ এ টিচার। এই বাক্যে তোমার কাছে প্রশ্ন, ক্লজ কয়টা আছে, বাক্যে ক্লজ কয়টা আছে, ঝটপট লিখবে যে ক্লজ কয়টা আছে। দ্রুত লেখো যে এই বাক্যে ক্লজ কয়টা। আচ্ছা, বনহুর আহমেদ বলছে নট ক্লিয়ার স্যার। কোনটা ক্লিয়ার না, মানে পড়ানোটা ক্লিয়ার না, নাকি এটা বুঝতে পারো না সেটা ক্লিয়ার না, কোনটা ক্লিয়ার না, ক্লিয়ার কোনটা না?
বরং আমি আরেকটা বলে দেই, আমি তোমাকে একটু আগে বলছি যে ক্লজ হচ্ছে বাক্যের একটা অংশ যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, তাকে বলা হয় ক্লজ। আর ফ্রেজ হচ্ছে এটাও বাক্যের অংশ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। ওকে, এইটুকু ক্লিয়ার। ডিপেন্ড একটা কি বলছি, ক্লজ প্রথম দুই প্রকার, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এইটা বলে আমি সংজ্ঞাটা এখনো বলি নাই, তোমাকে বলছি যে এই সেন্টেন্সের মধ্যে থেকে ক্লজ কয়টা আছে, বাক্যে ক্লজ কয়টা আছে। দেখো আমি কি বলছি, বাক্যের একটা অংশ হবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, সেটা হবে একটা ক্লজ। এই বাক্যে ক্লজ কয়টা আছে সেটাকে বলো, তারপর আমি বাকিটা বলছি। বলো ক্লজ কয়টা আছে। শাহরি আলম বলছে একটা ক্লজ আছে। গোল্লা, তোমারটা হয় নাই। আব্দুর রহিম বলছে দুইটা ক্লজ আছে, ভেরি গুড। তানভীর আহমেদ বলছে দুইটা ক্লজ আছে, ভেরি গুড। আতিকা জামান বলছে দুটো ক্লজ, ভেরি গুড। এই তো হচ্ছে, হ্যাঁ, গুড গুড। তার মানে এখানে দুটো ক্লজ আছে। দেখো এখানে আমরা এখানে ভাগ করে নেই, এই যে দুটো ক্লজ হয়ে গেল। আই নো দ্য ম্যান একটি ক্লজ, আর হু ইজ এ টিচার একটি ক্লজ, দুটি ক্লজ হয়ে গেল। তাহলে এই বাক্যের ক্লজ হচ্ছে দুইটি। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, খেয়াল করো, যখন আমি এই যে হু ইজ এ টিচার এটা লিখি নাই, শুধু লিখলাম আই নো দ্য ম্যান, এইটুকু লিখলাম, এইটুকু লিখলে কিন্তু দেখো বাক্যটা কমপ্লিট একটা অর্থ দিচ্ছে। এইটা আমি লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো অব্লিগেশন নাই। কিন্তু আমি ধরো এটা লিখি নাই, শুধু লিখলাম হু ইজ এ টিচার, যিনি একজন শিক্ষক। এইটুকু যদি লিখে তোমাকে প্রশ্ন করি যে হু ইজ এ টিচার, আর কিছু বলি নেই, তুমি আমাকে অবশ্যই বোকার মতো তাকিয়ে থাকবে যে হু ইজ টিচার, টিচারটাকে। তার মানে এই বাক্যটা এইটুকু বললে বাক্যটা পরিপূর্ণ হয় না, আরো একটা অংশ আমাকে বলতে হয়। বাট এই অংশ বললে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হয়। তাহলে এখন তোমরা বলো, এই দুটির মধ্যে থেকে একটা ইন্ডিপেন্ডেন্ট আছে, একটা ডিপেন্ডেন্ট আছে। এই দুটোর মধ্যে থেকে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ? তোমাদের কাজ হচ্ছে এটা বলো যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ। দ্রুত বলো। এটা হচ্ছে এ, এটা বি। বলো কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট, দ্রুত বলো। কোনটা এ কি বি কি? হ্যাঁ, যাই হোক উত্তর পরে দিও। এটা খেয়াল করো, আই নো দ্য ম্যান এইটুকুতে বললে অর্থটা সম্পূর্ণ হয়, তাহলে এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হু ইজ এ টিচার এইটুকু বললে অর্থটা সম্পূর্ণ হয় না, আরো একটা কিছু বলতে হয়, এই জন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, সংজ্ঞাটা কি হবে? যে ক্লজটি তার অর্থ নিজেই সম্পন্ন করতে পারে আর কোনো ক্লজের সাহায্যের দরকার পড়ে না, তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজটি তার অর্থ নিজেই সম্পন্ন করতে পারে না, অন্য একটি ক্লজের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আশা করছি তোমরা বুঝতে পারছো, এইটুকু অন্তত পক্ষে আর বলার কথা না। তাহলে এটা যদি বলা যায় কোন ক্লজ, বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা যদি বলে কোন ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে যে পিএইচডি সিলেবাসের মধ্যে থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ বলে কিছু দেয় নাই। তাহলে আমি এটা কেন শিখলাম, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কেন শিখলাম? এখানে মনে রাখবে যে আমি তোমাকে যদি এইভাবে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট করে না শেখাতাম, যদি বইয়ের মতো করে শেখাতাম, তাহলে তোমার এটা শিখতে একটু কষ্ট হতো। এই জন্য এটা বলছি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ। এখন তুমি মনে রাখবে যেই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এইটা কিন্তু তোমার পিএইচডি সিলেবাসে উল্লেখ করা আছে, দেয়া আছে, প্রিন্সিপাল ক্লজের কথা বলা আছে। তাহলে এখন দেখো তুমি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা চিনে গেছো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে প্রিন্সিপাল ক্লজ এখানে কোনটা, অবশ্যই পারবে। কোনটা হবে প্রিন্সিপাল ক্লজ? এটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। কেন হলো প্রিন্সিপাল ক্লজ? যে এই ক্লজের প্রিন্সিপাল ক্লজ তাহলে কি, যে একটা স্বাধীন বাক্যাংশ হবে যেখানে একটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে। আই নো দ্য ম্যান, এটা কি, আমি লোকটিকে চিনি, এটা স্বাধীন বাক্যাংশ। এরপরে ফুল স্টপ দিলে আর কোনো বাক্য বলার দরকার হয় না। এই যে স্বাধীন যেটা থাকে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এটা হচ্ছে কি, ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজের দুইটি নাম আছে। এর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আরটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। দেখো পিএইচডি সিলেবাসের মধ্যে এই সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট এগুলো দেয়া আছে, কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ দেয়া নেই। তাহলে আমরা মনে রাখবো কি, যে ডিপেন্ডেন্ট ক্লজটাই কি, সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই ক্লজের নাম কি, এটা সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, ওকে। এখন দেখো
যে এইখান থেকে খেয়াল করতে হবে যে এটা তো সাবঅর্ডিনেট ক্লজ হইল, কিন্তু অপশনে পিএইচডি যে প্রশ্ন করবে সেই অপশনের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ তুমি পাবাই না, দেয়াই নাই। অপশনে কি থাকবে? অপশনে থাকবে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, এগুলা থাকবে দেয়া। তো তোমার দেয়া আছে, তুমি শিখলা, তুমি দেখলে যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এইটা, তাহলে এটা নাউন অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবা? এই জায়গা হচ্ছে তোমার হচ্ছে শেখার জায়গা, এই জায়গাটাই তোমাকে ভালো করে শিখতে হবে, তাহলে তোমার ক্লজটা একদম জীবনের মতো ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ পরীক্ষায় 1 নাম্বার থাকবে এখান থেকে, সো এই একটা নাম্বার তোমার হাত ছাড়া না হয়, এটা ভালো করে খেয়াল করতে হবে। ওকে, তাহলে এবার খেয়াল করি আমরা এই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা কি? যে ক্লজটি তার অর্থ একা একা সম্পন্ন করতে পারে না, আরেকটি ক্লজের সাহায্যের দরকার পড়ে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। জাস্ট এইটার সংজ্ঞা এটার সংজ্ঞা সেম। এখন দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটি আবার 3 প্রকারের। এর একটা হচ্ছে নাউন ক্লজ, এর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেখো এই তিনটা তোমার পরীক্ষায় থাকে, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব, এগুলো তোমার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো তোমার পরীক্ষায় থাকবে। সো তোমাকে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ এটা তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। এর সাথে সাথে কোঅর্ডিনেট ক্লজ কোনটা আছে সেটা তোমাকে শিখতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা কি শিখলাম এইটুকু আমি রিক্যাপ করে দিই, তাহলে তোমার এটা আজকের পড়াটুকুর জন্য তোমার এটা মাথায় গেঁথে থাকে। আমরা প্রথমে শিখলাম ফ্রেজ এবং ক্লজের পার্থক্যটা। ফ্রেজ হচ্ছে বাক্যাংশ, ক্লজ ও বাক্যাংশ। ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এটা প্রথমে শিখলাম। তারপর শিখলাম কি যে ক্লজ প্রথমে 2 প্রকার, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কি শিখলাম তারপরে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি? যে ক্লজটা তার অর্থ নিজেই সম্ভব হতে পারে, আর কারো সাহায্যের দরকার পড়ে না, তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি শিখলাম? নিজের অর্থ নিজে সম্ভব হতে পারে না। মূলত ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ডিপেন্ডেন্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রিন্সিপাল ক্লজটা কি? প্রিন্সিপাল ক্লজ যে যে ক্লজটি তার অর্থ নিজেই সম্পন্ন করতে পারে, আর কারো সাহায্যের দরকার পড়ে না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজটা কি? যে ক্লজটি তার অর্থ নিজেই সম্পন্ন করতে পারে না, আরেকটি ক্লজের বা আরেকটি বাক্যাংশের সাহায্যের প্রয়োজন পড়ে, তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা আমরা আলোচনা করব বেশি করে, এইখান থেকে প্রশ্ন সবচেয়ে বেশি থাকবে। এই সাবঅর্ডিনেট ক্লজটা 3 প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই তিনটা নিয়ে আলোচনা করলে আমরা কি দাঁড়াই সেটা একটু দেখি। এটা হচ্ছে মূল জায়গা। কেউ কি আসে না চলে গেছে? সবাই সবাই কি আছে না চলে গেছে? ওকে, গুড গুড গুড। আচ্ছা ঠিক আছে, আমি জানি না তোমাদের বোঝা যাচ্ছে কিনা, বোর্ড তো বাফারিং অনেক হচ্ছে এখন, সেটা বুঝতে না, যাই হোক। আচ্ছা দেখো, এখন তোমাকে যদি প্রশ্ন করি, প্রশ্ন করি কিছু, প্রশ্নগুলো দেখো। প্রশ্ন করলাম এরকম, the man standing, আচ্ছা, the man who put on a red shirt is my friend. The man who put on a red shirt is my friend. Who put on a red shirt, এই যে বাক্যাংশ আছে, বললো যে এটা কোন প্রকারের ক্লজ, এই একটি বললো। তারপরে বললো যে what the man wants to do is unfair. What the man wants to do, এটা এটি কোন প্রকারের ক্লজ, এটি কোন একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন বললো যে I know
when he will do his task. When he will do his task. I know when he will do his tasks. Okay, একটি বললো এই তিনটা থেকে আমি যদি বলি তোমাদেরকে যে আরেকটি বললাম যে I don't know about what she demands. Okay, একটি তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 চারটি কোশ্চেন লিখলাম। হ্যাঁ, চারটির মধ্যে থেকে কোনটি কোনটা ক্লোজ হবে। আরেকটি লিখলাম, আরেকটা লিখি নাম্বার 5 লিখলাম I came when she was singing. ওকে, এই পাঁচটি কোশ্চেনের জন্য তোমার অপশন হচ্ছে অপশন পাঁচটির জন্য এরকম থাকবে। একটি অপশন দেওয়া আছে তোমার এখানে অ্যাডভার্ব ক্লজ, অপশন বি তে আছে অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার সি তে আছে নাউন ক্লজ, নাম্বার ডি তে আছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই পাঁচটি কোশ্চেন আনসার করে দেখাও, যার যেমন হোক, ভুল হলে হবে। হ্যাঁ, নাম্বার 1 কি, নাম্বার 2 কি, নাম্বার 3 কি, নাম্বার 4 কি, নাম্বার 5 কি, পারা হলে একটু ইজি কোশ্চেন আমার মনে হয় পারবে। প্রশ্নগুলো আনসার কি হবে, দ্রুত খুব ফাস্ট আনসার করো। হ্যাঁ, কোনটা কি আনসার হবে, এই পাঁচটি আনসার। এক এর আনসার লিখবা, চারটা অপশন আছে এ বি সি ডি, চারটা অপশন লিখবে। এ তে দেওয়া আছে অ্যাডভার্ব ক্লজ, বি তে আছে অ্যাডজেক্টিভ ক্লজ, সি তে আছে নাউন ক্লজ, ডি তে আছে কোঅর্ডিনেট ক্লজ। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য ম্যান হু পুট অন এ রেড শার্ট ইজ মাই ফ্রেন্ড। আন্ডারলাইন করা আছে হু থেকে শার্ট পর্যন্ত। টুতে হচ্ছে হোয়াট দ্য ম্যান ওয়ান্টস টু ডু ইজ আনফেয়ার। আন্ডারলাইন করা আছে হোয়াট থেকে ডু পর্যন্ত। তিনে হচ্ছে আই নো when he will do his task, when he will do his task, এটা হচ্ছে এটা কোন ক্লজ। 5 হচ্ছে I don't know about what she demands। 5 হচ্ছে I came when she was singing। এই পাঁচটি ক্লজ কি হবে, ওমর ফারুক আনসার করছে। থ্যাংক ইউ। আমি দেখি ওমর ফারুক কি আনসার করছে। নাম্বার 1 অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার 2 অ্যাডভার্ব ক্লজ। আচ্ছা, ওমর ফারুক বলছে অ্যাডভার্ব ক্লজ বলছে। 3 তে বলছে নাউন ক্লজ, 4 এ বলছে নাউন ক্লজ, আর 5 বলছে অ্যাডভার্ব ক্লজ। দেখি বাকিরা কি বলে। আনসার করতে হবে তো, আনসার করতে হবে। শুধু শুধু বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করলে হবে না, আনসার করতে হবে। হ্যাঁ, যেহেতু লাইভ চলছে, পালালে হবে না, আনসার করতে হবে। পালালে তো লস তোমার। আনসার করো, ভুলটা হলে তখন কারেকশন করলে আমি যখন বলে দেবো তখন তোমার একটা সহজ হবে। হ্যাঁ, ওকে। সেকেন্ড ইজ নাউন ক্লোজ, থার্ড ইজ অ্যাডভার্বিয়াল ক্লোজ। বড়গুরু বলছে থার্ড অ্যাডভার্ব, মানে 3 নাম্বারটা তোমার কাছে অ্যাডভার্ব মনে হয়েছে। আর 4 নাম্বারটা কি বলছো, ফোর্থ ইজ অ্যাডভার্ব। 4 নাম্বার তোমার কাছে অ্যাডভার্ব মনে হয়েছে, আর 5 নাম্বারটা নাউন বলছো। ওকে, সবাই আপনি বলছে আমি নতুন। এবারে আমরা যখন ছোটবেলায় পড়তাম, যখন নতুন স্কুল থেকে আর এক স্কুলে ভর্তি হয়েছি, তো প্রথম তো কয়েকদিন খুব মাইক টাইট দিতে স্যাররা। হ্যাঁ, মাইক দিলে আমরা বলতাম যে স্যার আমি তো নতুন, হ্যাঁ আমাকে মারবেন না, আমি নতুন আসছি। তো স্যার কি করতো, যেটা মাফ করে দিত। তোমাদের হচ্ছে সেই কাহিনী। স্যার ওকে 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 গুড। এই তো সবাই পার্টিসিপেট করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্টিসিপেট করতে হবে।
কারেক্ট, বেশিরভাগই কারেক্ট হচ্ছে, ভেরি গুড। আবার প্রায় সবারই ভুল হচ্ছে কম বেশি। জির ইসলাম বলছে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মাশাআল্লাহ, তোমার তো বোধহয় একটা কারেক্ট হচ্ছে, বাকি সবগুলোই ভুল। তারপরে সাথী আক্তার বলছে যে 1 A 2, যাই হোক আনসার করো, যত ভুল হলে লজ্জা পাওয়া যাবে না, ঠিক আছে? এটা নিয়মটা হচ্ছে যে ক্লাসে যত ভুলই হোক, যতই ভুল হোক লজ্জা পাওয়া যাবে না। লজ্জা পেলে কিন্তু তুমি শিখতে পারবে না। ভুল হবে বলে তুমি ক্লাসটা করছো, ভুল কোথায় হবে? ওমর ফারুক বলছে পালাবো না। পালাবে না, আমি দেখতেছি যে অনেকে পালায় আবার আসে। ওকে, আর কি বোর্ড খুবই সমস্যা, আমি দেখতে পাচ্ছি বোর্ড দেখাই যায় না এরকম অবস্থা। তোমরা খুব কষ্ট করে ক্লাসগুলো করো আমার সাথে, যাই হোক। ওকে, তোমরা অনেকে আনসার করছো, যাই হোক মাশাআল্লাহ অনেকে আনসার করছো, ঠিক আছে। আমি তোমাদেরকে এখানে একটা জিনিস বলে দিই, তো অনেকেরই হচ্ছে অনেকেরই হচ্ছে না। আসলে এটা একটা লম্বা একটা ক্লাস, অনেকগুলো রুলস আছে, অনেকগুলো টেকনিক আছে। তোমরা এই যদি এটাকে শিখতে চাও অনেকভাবে, অনেক বইয়ে অনেকভাবে দেওয়া থাকবে। বইয়ে থাকবে যেমন ধরো নাউন ক্লোজ চেনার জন্য, হ্যাঁ আমি তোমাদেরকে 3টি ক্লোজ একবারে বলবো এখন। নাউন ক্লোজ চেনার জন্য যেটা হচ্ছে যে থাকে কি, যে বাক্যের যদি সাবজেক্ট হয়, হ্যাঁ যেগুলো বইয়ের কথা থাকে আর কি, 1 নম্বর যদি সাবজেক্ট হলে সেটা হয় নাউন, 2 নম্বর যদি অবজেক্ট হয় তাহলে সেটা হয় নাউন, ঠিক আছে? তারপরে তোমার যদি হয় যে এরকম আর কি আছে, হ্যাঁ প্রিপজিশন অবজেক্ট হয় সেটা হচ্ছে নাউন, এরকম থাকবে, হ্যাঁ। আর যে ক্লোজটি অ্যাডজেক্টিভে নিয়ে কাজ করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, যেটি অ্যাডভার্বে নিয়ে কাজ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এগুলো তোমার বইয়ের মধ্যে কথা থাকবে, তুমি এই বইয়ের মধ্যে সব রুলস দেয়া আছে, তোমরা এটা ভালো করে দেখে নেবে। আমি তোমাদেরকে শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দুটো জিনিস আজকে তোমাদেরকে এই টিপসটা দিব। টিপসটা তোমাদেরকে যে 100% এই টিপসের উপর ডিপেন্ড করবে তা না, এই টিপস থেকে তোমার বেশিরভাগ আনসারগুলো হয়ে যাবে, বাট তোমাকে যেটা করতে হবে যে সেখান থেকে আরো ডিটেইল করতে হবে, হ্যাঁ যেটা হচ্ছে ক্লাসে যেটা করা হয়, যে আমরা যে আমার যে বিদ্যাবাড়ি অ্যাপে বা আমাদের যে এমআইপি জব স্টাডি অ্যাপে যে ক্লাসে নেওয়া হয় সেটা একদম ধরে ধরে নেওয়া হয়। আমি ওইটা তো অনেক 2 ঘন্টার ক্লাস, তো ওইরকম করে এখানে বলার সুযোগ নাই। তোমাকে শুধু একটা টিপস দিচ্ছি, তোমরা যারা একেবারে একটা নতুনভাবে শুরু করছো তারা এই টিপসটা দিয়ে শুরু করো, বাট ভিতরে যে পড়াগুলো সেগুলো দেখে নেবে, কষ্ট করে নোট করবে আলাদা করে, আশা করি সেক্ষেত্রে ভালো হবে। দেখো নাউনের জন্য একটা টিপস দিচ্ছি, নাউনের জন্য, নাউন ক্লজের জন্য। নাউনের ক্লজ হচ্ছে জাস্ট লিখে রাখবে যে কোনো প্রদত্ত ক্লজের স্থলে, এভাবে রাখো, প্রদত্ত ক্লজের স্থলে ইট বসে, মানে অবজেক্ট, এই অবজেক্ট সাবজেক্ট হচ্ছে ইট। ইট মানে কি, এটা হচ্ছে অবজেক্ট বা সাবজেক্ট, ওইভাবে ঘুরিয়ে বলা কি না, না বলে যেই জায়গাটায় ক্লজ থাকবে ওই জায়গাটায় তুমি একটা ইট দিবে, হ্যাঁ। প্রদত্ত ক্লজের স্থলে ইট বসালে, ইট বসিয়ে এভাবে লাগো, প্রদত্ত ক্লজের স্থলে ইট বসিয়ে বাক্যটি পড়লে, প্রদত্ত ক্লজের স্থলে ইট বসিয়ে বাক্যটি পড়লে যদি বাক্যটি অর্থপূর্ণ হয় তাহলে সেটি হবে নাউন ক্লজ। একটা লিখে রাখো, এটা তোমরা অনেকেই হয়তো জানো, এগুলো অনেক আগের, এগুলো চিন্তা করে বের করা জিনিস, এগুলো অনেক আগের কথা, তো এখন তো এটা তো অনেকেই জানে। তারপর এটা হচ্ছে কি যে এটা কাজে লাগবে তোমার, 98% নাউন ক্লজ এখান থেকে হয়ে যাবে, এই একটা নিয়ম থেকে 98% ক্লজের হয়ে যাবে। বাকি 2% জন্য তোমাকে একটা এক্সট্রা ব্যতিক্রম নিয়মটা কি আছে একটু বই থেকে নোট করে নিতে হবে। কি বলছেন বলো? বলছি প্রদত্ত ক্লজের স্থলে, হ্যাঁ যেই জায়গাটায় ক্লজ থাকে, মানে ক্লজ কোন দেখায় যে এই যে ক্লজ দেখো, যতটুকু আন্ডারলাইন করা থাকবে ততটুকু, বা ইনভার্টেড কমা থাকতে পারে, বা আইটালিক থাকতে পারে, বা বোল্ড করা থাকতে পারে, যতটুকু থাকবে সেই স্থলে কি বসাতে বলছি, যে একটা ইট বসিয়ে বাক্যটি পড়লে, মানে একটা ইট এইখানে বসিয়ে এই বাক্যটা পড়বে, পড়ার পরে যদি বাক্যটি অর্থপূর্ণ হয় তাহলে সেটা হবে নাউন ক্লজ। তোমার এই একটা কৌশল দিয়ে নাউন ক্লজের 98% আনসার হবে, 2% হবে না। এই 2% জানার জন্য তোমাকে আর একটু পড়াশোনা করতে হবে, আর একটু জানতে হবে। তাহলে নাউন ক্লজে একটা নিয়মে গেল শেষ। এবার আসলে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ আমি এখানে জায়গা নাই এই জন্য আমি এখানে লিখতেছি, হ্যাঁ তোমরা একটু খাতায় ভালো করে লিখে দিতে পারো। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ
অ্যাডজেক্টিভের জন্য একটা নিয়ম মাত্র, সেটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, বা এটা মুছে দিয়ে লিখি। তোমরা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, আমি তোমাদের কাজ করবো। এটা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। মানে অ্যাডজেক্টিভ ক্লজ একটা নিয়ম, সেটা কি? একটা নিয়ম সেটা হচ্ছে যে কোনো নাউনের ইমিডিয়েট পরেই, খেয়াল করো, যদি কোনো ক্লজ বসে ওই নাউনকে মডিফাই করে, হ্যাঁ, জাস্ট অ্যাডজেক্টিভ মতো, হ্যাঁ, মডিফাই করে, তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ মুখে বলে দিচ্ছি, যদি পারো লিখে রাখিও। তাহলে কি বলছি, যে কোনো নাউনের ইমিডিয়েট পরে, আগে না, কিন্তু নাউনের আগে হয়, বাট পরেটাই শুধু খেয়াল করবে। পরীক্ষায় তোমার যতটুকু দেওয়া ততটুকু খেয়াল করবে, বাইরে বেশি চিন্তা মাথায় নিলে সমস্যা পড়বে। নাউনের ইমিডিয়েট পরে যদি কোনো ক্লজ বসে ওই নাউনকে মডিফাই করে, তাহলে সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, তার মানে কি, যে নাউনের ঠিক পরেই বসবে, নাউনের পরে যখনই কোনো ক্লজ থাকবে তখন তুমি ধরে নেবে এটা অ্যাডজেক্টিভ হতে পারে। সেটা তো 90, নাউনের পরে যদি কোনো ক্লজ থাকে, সেটা ধরে নেবে যে 98% ক্ষেত্রেই সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, নাউনের পরে কোনো ক্লজ থাকলে 2% হবে না। কোন ক্ষেত্রে? যদি ওই অ্যাডজেক্টিভ যেটা ক্লজ দেওয়া আছে ওটা যদি নাউনকে মডিফাই না করে, তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে নাউনের ইমিডিয়েট পরেই যে ক্লজ থাকে, সেটা যদি নাউনটাকে মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর মডিফাই না করলে সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখান থেকেও আমি দুটো নিয়ম দেখলাম, আর একটা দেখো, তারপর তোমাকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাডভার্ব ক্লজ কিভাবে চিনবে? অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ, এইটা চেনার জন্য খুবই সুন্দর একটা নিয়ম বলে দেই। সেটা হচ্ছে যে এই শব্দগুলো মনে রাখবে: ইফ, আনলেস, as, then, since, because, so, that, before, বা আফটার, বা আনটিল। আমি মুখে বলে দিচ্ছি, কিন্তু লেখা না গেলেও লিখে নিবা, আনটিল বা টিল। ঠিক আছে, আনটিল, টিল। হ্যাঁ, if, unless, as, then, since, because, so that, before, after, until, till। ওকে, lest আছে, হ্যাঁ, lest মানে কি, যে পাশে, যে মানে পড়ে নি, যে lest you should miss the train, সেই lest। ওকে, তো এই যে শব্দগুলো লিখলাম, সোজা কথা, একদম সোজা কথা মনে রাখবে যে এই শব্দগুলো দিয়ে কোনো ক্লজ শুরু হলে, লিখে রাখো যে এই শব্দগুলি দিয়ে কোনো ক্লজ শুরু হলে সেটি অ্যাডভার্ব ক্লজ। বাস, এই শব্দগুলো দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয়, এই শব্দগুলো মুখস্থ রাখবে, শব্দগুলো দিয়ে, ওকে, সেটি হবে অ্যাডভার্ব ক্লজ। ওকে, তাহলে এটা মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যে ইট দিয়ে যে অর্থ হইল, প্রথমে যে বললাম নাউন ক্লজ চেনার জন্য, ইট বসালে যদি অর্থ হয় তাহলে নাউন ক্লজ, ইট বসালা কিন্তু অর্থ হইল না, সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। সেটা 2 নাম্বার লিখে রাখো। এটা 1 নাম্বার শব্দগুলো লিখে রাখো। 2 নাম্বার লিখে রাখো যে ইট দ্বারা রিপ্লেস হয় না, বা না হলে, মানে যে জায়গায় ক্লজ আছে ওখানে ইট বসালে অর্থ হবে না, কারণ সেটা হবে অ্যাডভার্ব ক্লজ। তাহলে অর্থ হলে নাউন ক্লজ, অর্থ না হলে অ্যাডভার্ব ক্লজ। এখন আসলে আমি যা বললাম সেটা দ্বারা তুমি কি বুঝলে, নাকি কিছুই বোঝো নাই, সেটার অর্থ আমি তোমাদেরকে একদম শর্ট করে 3টা করে দিলাম। আমার মনে হয় যে তোমরা বেশিরভাগই বুঝতে পারো নাই। আমার যেটা মনে বলছে সেটাতে মনে হচ্ছে
যে তোমরা বেশিরভাগই বুঝতে পারো, কারণ বোর্ডে আমি লিখতেই পারছি না, বোর্ডে লিখে রাখছি আগে থেকে প্রশ্নগুলো। আজকে একটা পরীক্ষামূলক ক্লাস, তোমাদের ভালো লাগলে আবার নিব। আচ্ছা তাহলে আমি কি বলছি আমার সাথে এবার একটা চিন্তা করো কি বলছি। আমি নাউন ক্লোজ মানে 1 নম্বরে কি বলছি, যে নাউন ক্লোজ চেনার জন্য যে যেই জায়গায় ক্লোজ থাকবে সেই জায়গাটায় তুমি মনে মনে একটা ইট বসিয়ে পুরো বাক্যটা পড়বে। ইট বসানোর পরে বাক্যটা পড়লে যদি বাক্যটা অর্থপূর্ণ হয় সেটা হবে অ্যাডভার্ব নাউন ক্লোজ, আর যদি অর্থপূর্ণ না হয় সেটা হবে অ্যাডভার্ব ক্লোজ। হ্যাঁ, এক কথা। 2 নম্বরে অ্যাডজেক্টিভ ক্লোজের কথা কি বলছি, যে নাউনের ইমিডিয়েট পরেই মানে ঠিক পরেই কোনো ক্লজ যদি বসলেই সেটা 98% ক্ষেত্রে নাউন কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তো একটু পরীক্ষা করে দেখবে কি হবে যে অ্যাডজেক্টিভ কিনা আসলে। তাহলে ওই ক্লজ কি যদি আগের নাউনটাকে মডিফাই করে তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর যদি মডিফাই না করে তাহলে অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। গেল 2। আর 3 নাম্বার কি বলছি, যে কিছু শব্দ বলছি যে সিন্স, বিকজ, সো দ্যাট, সো, আনটিল, আনলেস, আফটার, বিফোর, এই শব্দ যেগুলো বলছি তোমরা সমস্ত লিখে রাখছো, না লিখলে এই ভিডিও টেনে দেখবে। এই শব্দগুলো দিয়ে কোনো ক্লজ শুরু হলেই সেটা বলবে এটা অ্যাডভার্ব ক্লজ। বেশিরভাগ 98% ক্ষেত্রেই কি হবে, অ্যাডভার্ব ক্লজ হবে শব্দগুলো শুরু হবে। সোজা একটা বুদ্ধি। আর তারপর আরেকটা টিপস তো আছে, সেটা হচ্ছে যে ওই জায়গায় যদি মানে ক্লজের জায়গায় যদি ইট বসাও সেটা যদি অর্থ না হয় সেটা হবে অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। টিপস আর কি, কৌশল। হ্যাঁ, এখন আসো আমরা এটা পড়ে দেখি। প্রথম কথা হচ্ছে 1 নাম্বারটা কি আছে, দ্য ম্যান হু পুট অন এ রেড শার্ট ইজ মাই ফ্রেন্ড। দ্য ম্যান, এবার দেখো যে নাউন, ম্যানটা নাউনের ঠিক পরেই আছে, এবং হুটা কাকে বোঝাচ্ছে, ম্যান কি বোঝাচ্ছে, তাহলে এই আগের নাউনটাকে তো অবশ্যই মডিফাই করেছে, তাহলে এটা 100% এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, তাহলে এটার আনসারটা ছিল তোমার এটা বি। তার মানে 1 এর আনসারটা তোমাদের জন্য যারা ভুল করছো খেয়াল করো, 1 এর আনসার ছিল তোমার বি। এখন যদি প্রশ্ন এরকম করতো, I know the এটা লিখি, I ordered for tea। আমি চায়ের অর্ডার করলাম, I ordered for tea when he came। when he came, এই যে when he came এটা কোন ক্লজ হবে বলো, I ordered for tea when he came। তাহলে এবার খেয়াল করো, এই যে when এর আগে যে নাউনটা আছে, নাউনটা কি, tea একটা নাউন না। এবার দেখো নাউনের ঠিক পরে আছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। কেন হবে না, দেখো টি মানে হচ্ছে চা, আর when মানে কি সময়, চার সময়, এটা কি এক হলো, এটা এক না। এই যে চার সময় এক না, ভিন্ন হয়ে গেল, চার সাথে সময়ের সাথে কোনো মিলই নেই, এই জন্য এটা হবে অ্যাডভার্ব ক্লজ। তাহলে নাউনের পরে থাকলে কি হয়, আমি বলছি 98% ক্ষেত্রে কি হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়। যখন এই নাউনের সাথে কোনো সম্পর্কই থাকে না, পরের যে ক্লজটা থাকবে নাউনের পরে থাকার পরও সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে 2 নাম্বারটা কি ছিল, 1 নাম্বারটা কি ছিল, 1 নাম্বারটা তাহলে ছিল অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু এটার সাথে মিল আছে, যদি মিল না থাকতো বা আগেটাই মডিফাই না করতো সেটা কি হয়ে যেত, অ্যাডভার্ব হয়ে যেত। এটা আমরা দেখলাম, এটা আমি মুছে দিলাম। এই প্রশ্নটা লিখতে যে উপরে লিখতে পারিনি। এখন খুব সোজা এটা পড়তে দেখো, what the man wants to do is unfair। আমি কি বলছি, যে ওই জায়গাটা কি, যে জায়গায় ক্লজ ওখানটা ইট বসাও, মনে করো নাই, এটা ইট বসাও, ইট। তাহলে কি দাঁড়ায়, ইট ইজ আনফেয়ার। ইট ইজ আনফেয়ার তোমরা তো বুঝছোই যে ইট ইজ আনফেয়ার, এটা তো অবশ্যই অর্থ হয়েছে। আমি কি বলছিলাম, যে ক্লজটা দেওয়া থাকবে, মনে করবে ক্লজ নাই, ক্লজের প্রদত্ত ক্লজের স্থলে ইট বসিয়ে বাক্যটি পড়তে বলছি, এটা ইট বসে বাক্যটি পড়ো, ইট ইজ আনফেয়ার, এটা নাই। এই যে অর্থ হইলো সেটা কি হয়, অর্থ হইলে সেটা কি হবে, নাউন ক্লজ। তাহলে 2 নাম্বারটা হবে তোমার জন্য নাউন ক্লজ। তার মানে 1 নাম্বার ছিল তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? তোমরা 2 নাম্বার অনেকেই অ্যাডভার্ব দিয়েছিলে, আর যাই হোক বেশিরভাগই তোমরা কারেক্ট করছো, বেশিরভাগই তোমরা পারো। তোমাদের জানা টপিক তোমরা আমার ক্লাস নিতে বলছো, তোমরা একটা আননোন টপিক বলতে, এটা ভালো হতো। 3 নাম্বারটা দেখো, I know when he will do his task। মনে করো এটা নাই, তাহলে কি আছে, এখানে একটা ইট আছে, পড়ো I know, এটা নাই, কি আছে, একটা ইট আছে, I know it। অর্থ কি বলো,
আই নো ইট এটা মানে হচ্ছে আমি এটা, তোমরা সবাই জানো আমি এটা জানি। এটা কি অর্থ হয়েছে না? অর্থ হয়ে গেছে। তো আমরা কি জানি যে অর্থ হলে সেটা কি হয়? নাউন হয়। তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। তার মানে 3 নাম্বারটা হচ্ছে তোমার নাউন ক্লজ। 4 নাম্বারটা একইভাবে পড়ো, ইট বসাও, কোনখানে বসাবো ইট দেখো। 4 নাম্বারটা তোমরা অনেকে অ্যাডভার্ব বলছো। 4 নাম্বারটা দেখো কি আছে, আই ডোন্ট নো আমি জানি না অ্যাবাউট হোয়াট শি ডিমান্ডস। তাহলে হোয়াট শি ডিমান্ডস এর নাই, কি আছে একটা এখানে ইট আছে। পড়ো, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। আই ডোন্ট নো অ্যাবাউট ইট এর অর্থ হয় কিনা? অবশ্যই অর্থ হয়। আই ডোন্ট নো অ্যাবাউট ইট এই যে অর্থ হলো, অর্থ হলে কি হবে সেটা নাউন ক্লোজ হয়ে যাবে। তার মানে 4 নাম্বারটাও নাউন ক্লজ। এটা বাদ। এরপরে আসো আর একটা লাস্ট ওয়ান, I came when she was singing. I came when she was singing. এবার এখানে নাই, এটা এখানে ইট দাও। I came it মানে কি বলো? I came it আমি এটা এসেছিলাম। চমৎকারটা মানে হয়েছে অর্থপূর্ণ না বাক্যটা? I came it আমি এটা এসেছিলাম, চমৎকার অর্থ হয়েছে না? মিনিংফুল, রাইট? I came it অর্থ হয়েছে কিনা? অর্থ হয়নি। I came it আমি এটা এসেছিলাম, এটা অর্থ হয় না। এবার দেখো আমি যদি বলি গো, গো এবার ইট দাও, I go it আমি এটা যাই, অর্থ হয়? কখনই হয় না। ওয়াক হাঁটা, ওয়াক এবার ইট দাও, I walk it আমি এটা হাঁটি, অর্থ হয়? হয় না। সো এইভাবে তুমি দাও। ডান্স নাচা, I dance it আমি এটা নাচি, অর্থ হয় কিনা? হয় না। আবার দাও, এটা দাও বিলিভ, বিলিভ ইট I believe it আমি এটা বিশ্বাস করি, দেখো অর্থ হয়েছে। ট্রাই দাও, I try it আমি এটা চেষ্টা করি, অর্থ হয়েছে। হোপ দাও, I hope it আমি এটা আশা করি, অর্থ হয়েছে। তাহলে একটা ইট দিলে কখন অর্থ হয় কখন অর্থ হয় না, এটা কিন্তু তুমি বোঝো, বুঝতে তোমাকে হবে। ওকে, I came এরপরে ইট দিলাম, এটা অর্থ হয়নি, অর্থ না হওয়া মানে সেটা কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়া ওই যে শব্দগুলো লিখছিলাম ইফ, আনলেস, তারপরে অ্যাজ, দেন, সিন্স, বিকজ এগুলোতে শুরু হলো সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। অর্থ না হলেও অ্যাডভার্ব হবে, ওই শব্দগুলো শুরু হলে অ্যাডভার্ব হবে। তাহলে মূলত পরীক্ষায় তোমার এই নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্ব ক্লোজ এই 3টা ক্লোজই সবচেয়ে বেশি পরীক্ষা আসে। আমার ধারণা যে খুব বেশি মানে যেটাকে বলে মাস্টারিং করা, যেটাকে বলে খুব বেশি কিছু ডিপে যদি যাও তুমি, তাহলে তোমার যেটা হচ্ছে যে তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে। খুব বেশি ডিপে যাওয়ার দরকার নাই, তোমার মার্কস দরকার ইংলিশ থেকে একটা মডারেট মার্কস হলেই হইলো। ইংলিশে গ্রামারে হচ্ছে তোমার 20, লিটারেচার আছে 15, সাহিত্য থেকে লিটারেচার অংশ থেকে তুমি 12 কভার করার চেষ্টা করবে, এটা সম্ভব না হলে 10 যেন থাকে। আর গ্রামারে আছে 20 থেকে তুমি এখান থেকে 10 বা 12 ক্যারি করতে পারো, তাহলে তোমার এই দুটো মিলে গ্রামার আর ইয়া মিলে তোমার হচ্ছে 20। 35 এর মধ্যে থেকে 20 মার্কস ইজ ভেরি ভেরি গুড মার্কস। তো তোমার জন্য যদি তুমি 20 পাও তাহলে তোমার জন্য এটা খুব ভালো হবে। এই 20টা তোমার এই 20 হবে না, হ্যাঁ এই 20টা হবে এই 20। সো এই 20 যেন আসে কমপক্ষে, অ্যাটলিস্ট যেন ইংলিশ তোমার 20 আসে, তাহলে তোমার একটা, আমার ধারণা যাদের ইংলিশে 20+ আসে তাদের প্রিলি সিকিউরড হয়, প্রি তাদের হয়, হ্যাঁ। সো এই 20 যেন তোমার যেন মিস না হয় সেটা মাথায় রাখবে। তো আরেকটা কি বললাম, আরেকটা বলা হয়নি কোঅর্ডিনেটিং ক্লোজ, যেটা সেটা মনে রাখবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন কোনো ক্লোজ শুরু হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন বলতে কি বোঝায়? অ্যান্ড, অর, বাট এগুলো। তো এরকম কোঅর্ডিনেটিং খুবই সহজ, পরীক্ষায় একদম আসে না, ওই জন্য আমি আর বলতে চাচ্ছি না। পরীক্ষায় 3টেই আসে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, আর একটু আসে সেটা প্রিন্সিপাল ক্লোজ। সো তোমরা 4টা ক্লোজ জানলেই তোমাদের হয়ে যাবে। কি কি বলছি? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ, আরটা কি? প্রিন্সিপাল ক্লোজ। এই 4টা ক্লোজ আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি এটা মনে রাখো। তোমার এই আজকের এইটুকু থেকেই আমার মনে হয় যে তোমার যদি বুঝতে পারো, যা যা বলছি খুব শর্ট করে বলছি, আমার মনে হয় তোমার 98% তোমার কভার হবে। বাকি 2% জন্য তুমি একটু বাসা পড়ালেখা করবে।
আর একটু ভালো করে দেখবে, আর একটু নোট করবে। আমার মনে হয় যে ক্লোজ থেকে যে পরীক্ষা 1 নাম্বার থাকবে বিশেষে, সেটা তুমি পাবে ইনশাল্লাহ। সো এরপরে যখন আবার ক্লাস নিব, তোমরা একটা ভালো টপিক চুজ করবে। যে টপিক চুজ করবে সেটাই নিব, হ্যাঁ, তোমাদের জন্য ওপেন থাকবে। তোমরা সবচেয়ে বেশি যেটা ভোট দিবে সেই টপিকের উপর ক্লাস আমি নিব। আবারও তোমাদের লাইভে কথা হবে। আর আমাদের বিদ্যাবাড়ির পেজের মধ্যে থেকে তোমরা কোন স্যারের ক্লাস চাও, আমরা সেই স্যারকে রিকোয়েস্ট করবো, তারা এসে। এর আগে এসালাম ভাই বাংলা ক্লাস নিয়েছে তোমাদের, তোমরা আশা করি সেই ক্লাসে এনজয় করেছো। বাকি তোমরা কোন স্যারের ক্লাস চাও সেই স্যারদের কথা বলে স্যাররা এসে ক্লাস লাইভ দিবে। আমি আজকে লাইভ নিলাম, তোমাদের অনেকের চাওয়া ছিল। আমি খুব শারীরিকভাবে যে খুব ফিট তা না, একটু অসুস্থ, তারপরও তোমাদের রিকোয়েস্ট ছিল অনেক, আমি চেষ্টা করছি ক্লাসে নেওয়ার জন্য। আমি এতক্ষণ ক্লাস নিতে পারবো চিন্তাই করিনি। যাই হোক, একটা ভালো লাগছে যে রিকভারির দিকে যাচ্ছে। আমি তোমাদের সব মেসেজগুলো যে পড়ে ফেলছি তাও না, সব মেসেজ পড়তে পারিনি। তোমরা এটা ভুল বুঝিও না বা কষ্ট নিও না মনের মধ্যে, যে সব মেসেজ দেখতে পারিনি। আর একদিন ইনশাআল্লাহ যখন নিব তোমাদের সব মেসেজ দেখবো। আমি তারপরে দু একটা মেসেজ তোমাদের দেখতে চাই। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও এটা। আর আমাদের সাথে যুক্ত থেকো। আর পড়ালেখার সংক্রান্ত যে কোনো জিনিস আমি তোমাদেরকে জানানোর জন্য প্রতি বৃহস্পতিবার এই বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজ আর MIP ইউটিউব চ্যানেল, তো ইউটিউব চ্যানেলেও নিতে পারি, MIP ইউটিউব চ্যানেলেও লাইভ নিতে পারি, অথবা এই বিদ্যাবাড়ি ফেসবুক পেজে লাইভ নিতে পারি। প্রতি বৃহস্পতিবার করে তোমাদের যা যা প্রবলেম আছে, তোমার প্রবলেমগুলো সাধারণত আমাকে ইনবক্স করো। এটা না করে তোমরা তোমার প্রবলেমগুলো আমি যেদিন লাইভ নিব, লাইভের মধ্যে কমেন্টে জানিয়ে দিবে। বিকজ তোমরা জানো যে আমি খুব বিজি একটা কাজ করি, বিজি জব করি। সো সেখানে আমাকে হার্ডওয়ার্ক করতে হয়, প্রচণ্ড বিজি থাকতে হয়। যে সামান্য সময়টা ফ্রি পাই, এই সময় থেকে তোমাদের সাথে কাটানোর চেষ্টা করি। এটা আমার খুব ভালো লাগে, আমার খুব একটা আনন্দের জায়গা তোমাদের সাথে কাটানোর জন্য। তোমরা যদি এখান থেকে কিছুটা উপকৃত হও, আমার ভালো লাগবে এবং আমি খুব খুশি হব। যারা তোমরা ঢাকার বাইরে আসো, বিশেষ করে ঢাকার বাইরে যারা আসো, যারা কোথাও কোচিং করতে পারো না বা যারা কোনো গাইডলাইন পাও না, ইচ্ছা আছে প্রথম, মানে খুবই ইচ্ছা আছে যে একটা ভালো ক্যাডার হবে এবং তুমি মানে যেটা যে ফার্স্ট চয়েসটা পাবে, এরকম ইচ্ছা আছে, বাট তুমি একটা ভালো গাইডলাইন পাও না। তোমাদের জন্যই এইগুলো, তো আমার এই উদ্যোগগুলো থাকে। যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্যই মূলত এই উদ্যোগগুলো থাকে। তোমরা যে ঢাকায় আসো তারাও তোমাদেরকেও স্বাগত। তোমরাও যদি থাকতে চাইলে থাকবে। আর তোমার যে কোনো পরামর্শ থাকলে পরামর্শগুলো কমেন্টে জানিয়ে দিই, চেষ্টা করবো সেগুলো দেখার জন্য। তোমরা আমার যে MIP ইউটিউব চ্যানেল আছে সেটা যুক্ত থাকবে এবং বিদ্যাবাড়ি পেজ যুক্ত থাকবে। আর এই ক্লাসগুলোর পূর্ণাঙ্গ ক্লাস পেতে চাইলে তাহলে সেটা হচ্ছে আমাদের যে ক্লাস, রেগুলার যে ক্লাস হয় 124টি ক্লাস, এরকম 2 ঘন্টার 124টি ক্লাস, 124টি ক্লাস টেস্ট, তারপরে উইকলি এক্সাম, বাড়ির পড়া দেওয়া হয়, 50 সপ্তাহে বাড়ি পড়া দেওয়া হয়। সেই বাড়ি পড়ার উপর পরীক্ষায় 200 নম্বরের পরীক্ষা হয়। পূর্ণাঙ্গ একটা মানে প্রাতিষ্ঠানিকভাবে কোচিং করানো হয় বা শিক্ষা দেওয়া হয়। সেটা যে একটা অ্যাপ আছে, সেখানে আমাদের টিম আছে, একটা বড় টিম একটা কাজ করে। সেখানে তোমাকে অবশ্যই কিছু ফি দিতে হবে, ফি দিয়ে সেই কাজটা করতে হবে। এই কাজটা তোমরা আশা করছি যে তোমরা ফ্রি একেবারে আশাও করবে না সেখান থেকে, কারণ এতগুলো কাজ হবে, এতগুলো লোক সেখানে জব করে। সেখানে তোমাদের পিছনে শ্রম দিচ্ছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তারা, 10টা না 11টা পর্যন্ত তারা ওয়েট থাকে, সারাক্ষণ তোমাদের ফোন পিক করে, তোমাদেরকে সমস্যাগুলো দেখে। তো তাদেরও তো একটা ব্যাপার আছে। সো সেই সব মিলে আমি চাই যে সেই প্রতিষ্ঠানটাও বছরব্যাপী চলুক। বিদ্যাবাড়ি যে অ্যাপ আছে, তারপরে MIP যে অ্যাপ আছে, সেগুলো বছরব্যাপী চলুক। তোমরা এই অ্যাপগুলো যুক্ত থাকো। আর বাকি যারা যখন ফেসবুকে ক্লাস নেয়, ফ্রিতে সব ক্লাস করবে, সব সাথে ক্লাস করবে। যেই প্রতিষ্ঠান যেই কোচিংই নিক সেখানে ক্লাস করবে। আর কোচিং একেবারে মানে বাধ্যতামূলকভাবে লাগবে এর কোনো মানে নেই। কোচিং না করেও বাসায় বসে থেকেও তোমরা এটা শিখতে পারো এবং নিজের মতো করে একাই বিশেষ ক্যাডার থেকে শুরু করে ভালো ভালো চাকরি তুমি পেতে পারো, একা পড়েও করতে পারো। এর জন্য তোমার অদম্য ইচ্ছাটাই জরুরি। তোমরা ভালো থেকো। আমি কয়েকটা মেসেজ নেই। আমার ওমর ফারুক বলছে, স্যার আমি বরিশালে থাকি, পুলিশে চাকরি করি। থ্যাংক ইউ ওমর ফারুক। পড়ালেখা কোথা থেকে আমি জানি না, পুলিশে চাকরি করো, এটা খুব টাফ জব পুলিশের চাকরিটা। তুমি এখান থেকে পড়ালেখা কষ্ট করতে পারো জানি না, বাট আমি তোমাকে একটা কথা বলি, একটা এক্সাম্পল দিই তোমাকে। ওমর ফারুকের জন্য বলছি। সেটা হচ্ছে মালিবাগে আমাদের একজন ছিল, ও SI ছিল, সাব ইন্সপেক্টর ছিল। তো ওর পোস্টিং ছিল মালিবাগে, ওখানেই পোস্টিং ছিল। ওখান থেকে সে কি করতো, যে ক্লাসে আসতো, মানে ক্লাস করতো। পরে সে শিক্ষা ক্যাডারে হয়ে গেছে 35 BCS-এ, 35 BCS-এ শিক্ষা ক্যাডার হয়ে গেছে এবং সে শিক্ষা ক্যাডারে জয়েন করেছে। সো পুলিশ থেকে চেঞ্জ করে তুমি ক্যাডার হতে পারবে। সেই জন্য তোমাকে যেটা লাগবে যে একটু কষ্ট বেশি হবে, কষ্টগুলো করে নেবে, তাহলে আমার মনে হয় সমস্যা হবে না। হাফিজ মোহাম্মদ শামসুল আলম।
আমার ক্লাস অনেক ভালো লাগে। আমি মোটেও ভালো ক্লাস নেইনি, আজকে তো ক্লাস ভালো নেইনি। আমি জানি যে এই ক্লাসটা তোমাদেরকে যেভাবে পড়ানোর দরকার সেভাবে পড়াতে পারিনি। হাসানুল্লাহ সেন্টু থ্যাংক ইউ, আনোয়ার হোসেন বগুড়া থেকে থ্যাংক ইউ, আতিকা জামান গুলাম কিবরিয়া থ্যাংক ইউ। ভালো থেকো তোমরা সবাই, আজকে বিদায় নেই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা এমআইপি এবং বিদ্যাবাড়ির সাথে থেকো। আল্লাহ হাফিজ, টাটা। আচ্ছা।